হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ সলিউশন প্রো ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই চ্যানেলে মূলত আমরা সরকারি চাকরির পরীক্ষায় আসা গণিত অর্থাৎ কোয়ান্টিটিউড অ্যাপটিটিউড নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে থাকি। এই চ্যানেলে আজকে আমরা আইসিডিএস সুপারভাইজার মেন পরীক্ষা যে আগামী 12 এবং 13ই ডিসেম্বর আছে, সেই পরীক্ষায় আসতে পারে আসার উপযোগী এইরকম 100টি পেপার 4 অর্থাৎ এরিথমেটিকের ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। গত ভিডিওতে আমরা 5 পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা 6 থেকে 10 পর্যন্ত আলোচনা করব। যারা নতুন আছো তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমরা যখনই কোনো ভিডিও দেব সেই ভিডিও সকলের আগে তুমিই দেখতে পাও। চলো আজকের আলোচনা শুরু করা যাক। বলছে এ ট্রেন রানিং অ্যাট 54 কিলোমিটার পার আওয়ার টেক্স 20 সেকেন্ড টু পাস এ প্ল্যাটফর্ম। একটা ট্রেন 54 কিলোমিটার ঘন্টা গতিবেগ 20 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। পরবর্তীতে 12 সেকেন্ডে সে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিকে অতিক্রম করে ইন দ্য সেম ডিরেকশন, অর্থাৎ একই দিকে। যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেনটার দৈর্ঘ্য আর লেন্থ অফ দ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে মনে করে নিচ্ছি আমরা ট্রেনটার দৈর্ঘ্য এক্স আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ওয়াই। তাহলে লোকটার সাপেক্ষে ট্রেনটার আপেক্ষিক গতি 54 - 6 কেন করছি দেখো, ইন দ্য সেম ডিরেকশান। সেম ডিরেকশানে যখন বলবে তখনই ওদের দুজনের আপেক্ষিক গতিবেগের বিয়োগফল হবে, আর অপোজিট ডিরেকশানে যখন বলবে তখনই ওদের আপেক্ষিক গতিবেগের যোগফল হবে। তাহলে এখন 54 - 6 মানে 48। এখানে তোমরা একটা লাইন লিখে দেবে যে যেহেতু ট্রেনটি একই দিকে, ট্রেনটি এবং লোকটির গতিবেগ একই দিকে, তাই আপেক্ষিক গতিবেগ হলো 54 - 6 সমান 48 কিলোমিটার পার ঘন্টা। এখন এই 48 কিলোমিটার পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে আমরা পাবো 40/3 মিটার পার সেকেন্ড। এবার দেখো 12 সেকেন্ডে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, ঠিক এখানে বলেই দিয়েছে। তাহলে আবার ট্রেনটির গতি কত? 56 কিলোমিটার পার ঘন্টা। এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি 15 মিটার পার সেকেন্ড পাবো। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে গতিবেগ ইন্টু সময়। দৈর্ঘ্য মানে গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ হচ্ছে এইটা, আর সময় কত? 12 সেকেন্ড। এই যে, তাহলে 160 গুণ করলে 160 মিটার ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে গেলাম। একইভাবে তাহলে ট্রেনটা আর এইটার মিলিয়ে দুজনের মোট দৈর্ঘ্য কত? এক্স প্লাস ওয়াই। আর 15 মানে টোটাল টাইম লেগেছে, 15 মিটার আপেক্ষিক গতি, এই ট্রেনটার নিজস্ব গতি। তাহলে ট্রেনটার গতি হচ্ছে 15, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 15 = 20। তাহলে এক্স প্লাস ওয়াই = 300 কোনাকুনি, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করলে। তাহলে ওয়াই = কত হবো? 300 - 160 = 140 মিটার। তাহলে তোমরা উত্তর লিখে দেবে। অতএব ট্রেনটার গতি হচ্ছে, নির্ণেয় ট্রেনটির গতি এই দৈর্ঘ্য = 160 মিটার এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 140 মিটার। পরবর্তীতে কি বলেছে? পরবর্তী অঙ্কটা বলছে জগার রানিং অ্যাট 9 কিলোমিটার পার আওয়ার অ্যালং সাইড এ রেলওয়ে ট্র্যাক ইন 240 মিটার্স অ্যাহেড অফ এ ইঞ্জিন অফ এ 120 মিটার লং ট্রেন রানিং অ্যাট 45 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন। অর্থাৎ একজন জগার 9 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একটা ট্র্যাকে 240 মিটার এগিয়ে যাচ্ছে, এবং ইঞ্জিনটা সেও ওই ট্রেনটার এই 120 মিটার দৈর্ঘ্যের একটা ইঞ্জিন, সেও 45 কিলোমিটার পার গতিবেগে তার সঙ্গে সঙ্গে একই গতিবেগে এগিয়ে যাচ্ছে, সেম ডিরেকশন অর্থাৎ একই দিকে। ইন হাউ মাচ টাইম উইল দ্য ট্রেন পাস দ্য জগার? কত সময় ওই ট্রেনটা ওই জগারকে অতিক্রম করে চলে যাবে, অর্থাৎ যে দৌড়চ্ছে তাকে অতিক্রম করে চলে যাবে। দেখে নিই। তাহলে ট্রেনটির জগারের সাপেক্ষে আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে সেম ডিরেকশন মানে বিয়োগ হবে। তাহলে 45 - 9 মানে 36। এটাকে আমরা কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে পরিণত করলে 10 আসবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? দেখো অতিক্রান্ত দূরত্ব 240 আর 120, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব 360 মিটার। তাহলে আমরা জানি অতিক্রান্ত সময় মানে অতিক্রান্ত মোট দূরত্ব বাই মোট আপেক্ষিক গতিবেগ। তাহলে আপেক্ষিক গতিবেগ = 10 আছে, আর দূরত্ব মানে 360, তাহলে 36 সেকেন্ড অ্যান্সার হবে। পরের অঙ্কটা আমরা দেখি। 2 to the power x = 3 to the power y = 6 to the power - z = k। এখানে দিয়ে দিয়েছে, তাহলে এটা আমরা কে ধরে নিই। তাহলে একইভাবে ইন্ডিভিজুয়ালি 2 to the power x = k হবে। তাহলে 2 to the power 2 এই x পাওয়ারটাকে বোথ সাইডে 1/x দিয়ে গুণ করে দিই।
তাহলে দেখো এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা কেটে গেল, তাহলে শুধু ওয়ান রইলো, কিছু না থাকলে আমরা পাওয়ারে ওয়ান মনে করি। তাহলে কে তাহলে 2 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1 বাই এক্স। তাহলে একইভাবে 3 ইজ ইকুয়াল টু আমরা কী পাবো, কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই। 6 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1 বাই জেড। তাহলে এখন আমরা জানি 6 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2, সিম্পল ব্যাপার। তাহলে 6-এর ভ্যালুটা এখানে পুট করলাম, আর 3-এর ভ্যালুটা এখানে পুট করলাম, আর 2-এর ভ্যালুটা এখান থেকে নিয়ে পুট করলাম। তাহলে দেখো গুণের সময় কি হয়, পাওয়ারগুলো যোগ হয়। দেখো কে এর পাওয়ারে এই দুটো গুণ হচ্ছে, যেহেতু 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই হয়ে গেছে। এখানে একটা লিখে দিতে হবে কে নট ইকুয়াল টু 0, একটা অশূন্য ধ্রুবক রাশি। তাহলে এই যদি দেখো যদি বেসগুলো সমান হয়ে যায়, এখানে কেটা বেস আর 1 বাই জেডটা পাওয়ার, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াইটা পাওয়ার। তাহলে এই কে বেসগুলো যদি ইকুয়াল হয় তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হবে। তাহলে 1 বাই জেডটা যদি এদিকে চলে যায়, তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইজ ইকুয়াল টু 0। তাহলে এইভাবে অঙ্কটা হবে। চলো পরের অঙ্কটা দেখি। এ সাম অফ রুপিস 1300 ইজ ডিভাইডেড অ্যামং PQRS, যাতে করে এদের শেয়ার অর্থাৎ অংশের অনুপাত এইভাবে হয়। দেন ফাইন্ড দ্য পি's শেয়ার, অর্থাৎ পি কত টাকা পেয়েছে। তাহলে ধরে নিই যে মোট টাকার পরিমাণ আমরা ধরছি 1300 টাকা। তাহলে এই টাকার পরিমাণটা পি বাই কিউ, কিউ বাই আর, আর বাই এস ইজ ইকুয়াল টু 2/3। তাহলে আমরা এটা প্রত্যেকটা এইভাবে 2/3 লিখে নিই। লিখে নে পি ইজ টু কিউ ইজ টু আর ইজ টু এস, এটা আমরা বার করার একটা শর্টকাট নিয়ম আছে, সেই পদ্ধতিতেই করে নিই। প্রথমেই 3টেকে গুণ করব, 8 বসলো। এই লাস্ট 3টেকে গুণ করব, 27 বসলো। এবার এই 3 দেখো আমি একটা হালকা করে গোল দাগ দিয়েছি, 3, 2 আর 2, এই 3টেকে গুণ করলে 12, আর এখানে 3, 3 আর 2, 3টে গুণ করলে 18। তাহলে পি ইজ টু কিউ ইজ টু আর ইজ টু এস মানে হচ্ছে 27, মানে টোটাল অনুপাত সমষ্টি কত হচ্ছে আমরা দেখি 65। তাহলে পি এর আনুপাতিক ভাগ আর ওই অনুপাত সমষ্টির মধ্যে 8-এর 65 অংশ। তাহলে 1300 টাকার মধ্যে পি পাবে কত, 1300 ইন্টু 8-এর 65, মানে হলো গিয়ে 160 টাকা। 160 টাকা পাবে। এই অঙ্কটাকে আমরা আরও একভাবে করতে পারি। এই 2/3 ইজ ইকুয়াল টু, এই সেমভাবে এটা লিখে ফেললাম, ইজ ইকুয়াল টু 2/3 ইজ ইকুয়াল টু কে বা কিছু একটা ধরে নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা করে পি এর মান একবার বার করব, কিউ এর মান, আর এর মান, এস এর মান, এইভাবে বার করে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইজ ইকুয়াল টু করে একটা এক্স জাতীয় কিছু বেরোবে। সেই এক্স জাতীয় সঙ্গে যেটা হবে সেটা 1300-র সঙ্গে সমান করে দেবো, দিয়ে ক্যালকুলেশন করে এইভাবেই আমরা মানটা পাবো 160 হয়েছে। তাহলে চলো পরের অঙ্কটা এবার আমরা দেখি। পরের অঙ্কটা কী বলেছে, ইফ এ রাইট সার্কুলার কোন অফ হাইট 24 সেন্টিমিটার হ্যাজ এ ভলিউম অফ 1232 সেমি-কিউব, দেন দ্য এরিয়া অফ ইটস কার্ভড সারফেস। বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, সেই লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 24 সেমি এবং ভলিউম অর্থাৎ আয়তন হচ্ছে 1232। তাহলে এরিয়া অর্থাৎ এরিয়া অফ কার্ভ সারফেস অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল কত হবে। এখন শঙ্কুর উচ্চতা এইচ মানে হাইট ধরে নিয়েছি 24, আয়তন বলে দিয়েছি ভলিউম 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা ফর্মুলা সেন্টিমিটার কিউব। তাহলে এইটার ভ্যালুই হচ্ছে 1232। দেখো পাই এর মান 22/7 বসিয়ে দিয়েছি, আর স্কোয়ার এইচ এর মান বসিয়ে দিয়েছি, এখান থেকে কাটাকাটি করলে আর ইজ ইকুয়াল টু 7 পাচ্ছি। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা এল, তার ফর্মুলা হচ্ছে √h² প্লাস আর স্কোয়ার। তাহলে এইচ অলরেডি আমরা পেয়েছি 24, আর আর পেয়েছি 7। তাহলে 5 স্কোয়ার, এই 24 স্কোয়ার মানে হচ্ছে 576, 7 স্কোয়ার মানে 49, এ দুটো সাম 624 মানে হচ্ছে 25 সেমি। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল, অর্থাৎ পাই এর মান 22/7, আর এর মান হচ্ছে 25, আর এর মান 25, এখানে আর এর মান 7, এটা বসাতে এদিক ওদিক হয়েছে, আর এখানে এল এর মান 25। তাহলে দুটো কাটাকাটি করলে 550 সেন্টিমিটার স্কোয়ার। এই ইউনিটটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকের এই সেশন থেকে তোমাদের যদি শেখার কিছু থাকে তাহলে এই সেশনটা সার্থকতা হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।